বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হচ্ছে 190 ধারা থেকে শুরু করব ফৌজদারি কার্যবিধি 1898 সালের 190 ধারা। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 190 ধারা থেকে আলোচনা করব। এই আলোচনা 90, 105-এর ঘ, 400, 498, 99 এই কটা ধারা খুবই দামি। আর বাকি ধারা দামি না, কিন্তু বুঝার আছে, বুঝের ভিতরে এমসিকিউ আছে আমাদের। আর লোকমান স্যার তো ইচ্ছা শুনতে থাকেন, অনেক কল্যাণকর কাজ হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। 190, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া হচ্ছে, সাইলেন্ট করে দিয়ে সবাই সাইলেন্ট থাকেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া আমরা 154 ফৌজদারি কার্যবিধির, এটা পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ আমলে নিত, সেটা হচ্ছে একটাই, অপরাধ আমলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য। আর 190-তে আমরা এখন পড়ব ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবে। এই অপরাধ আমলের কোন কোন অপরাধ নেবে? এই অপরাধ হচ্ছে লেগে আমলযোগ্য, আমলের অযোগ্য সমস্ত অপরাধী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়। এই আমলে নেওয়ার পরে কি কি কার্যক্রম করে, কোন কোনটা ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে, পুলিশ অফিসার নিতে পারে, সরকার কোনটা নিষেধ করছে, এই সমস্ত বিবরণ পড়তে 105-এর ঘ পর্যন্ত চলে যাব। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। এই কথার মধ্যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি পরে পড়ি। আগে ব্যতিক্রমটা পিছনে আছে, আমি পড়বো। তারপরে এখন 190 ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে কিভাবে নেবেন, এটি মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, তার এই মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যখন থানায় মামলা নেয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এছাড়া অন্য কেউ নেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আর এইখানে মামলা নিচ্ছে কারা? এই আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা নেয়। তাহলে মামলা আদালতে যখন হবে, আদালতে হতে গেলেই তৃতীয় চতুর্থ শ্রেণীর বা মামলা নেয় না, সরকার নিকট থেকে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত এমন বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা নেয়। আচ্ছা, এই মামলা কিভাবে নেয়? 3 ভাবে মামলা নেওয়া হয়। এই মামলাটা 3 ভাবে নেয়। আদালতে যখন গেছে, আদালতে যাওয়ার সাথে সাথে মামলা নিতে হলে কার কাছে যাওয়া লাগবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর আছে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, তার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট। এই মামলা নিতে গেলে প্রথম কি, যদি কোনো ব্যক্তি আদালতে যায়, কোনো ব্যক্তি যদি নালিশ করে, এটা ফৌজদারি কাজের 4-1 বর্গের জাত আছে নালিশ। নালিশ কারা করে? জনসাধারণ নালিশ করবে বিচারের নিকট বিচার পাওয়ার আশায়। এই যে নালিশ করলে বিচারকের কাছে, এখন আমরা আদালতে, খেয়াল করবেন সবাই আদালতে থাকবো, এখন আমরা আদালতে আছি। এই বিচারকের নিকট যখন যে নালিশ করলো, এই নালিশ আমলযোগ্য হতে পারে, আমলের অযোগ্য হতে পারে, আদালত গ্রহণ করে নিল। এরপরে 2 কি বলছে? 190 খ, 190 খ বা 2 মনে করে রাখবেন, ক্ষয় লেখা আছে, পুলিশ অফিসারের রিপোর্টের ভিত্তিতে, পুলিশ অফিসার রিপোর্ট বা লিখিত যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে মামলা রুজু হয়। তাহলে পুলিশ অফিসারের যে রিপোর্ট বা লিখিত যে রিপোর্ট করে তার ভিত্তিতে মামলা হয়। 3 নম্বরে কি বলছে? আদালত 3 নম্বরে বলছে অপরাধ সংঘটিত হয়েছে এমন সংবাদ যদি পায় বা এমন খবর পায় বা নিজের জ্ঞান মতো, আদালতের জ্ঞান মতো বা আদালতের সন্দেহবশত, আদালত যদি সন্দেহ করে, আদালতের জ্ঞান মতে আদালত যদি খবর পায় বা কোনো অপরাধ সংঘটিত হয়েছে পুলিশ অফিসার ব্যতীত, এমন কোন সংবাদ পুলিশ অফিসার দেয় না, খবরটা আদালত যখন মামলা করে পুলিশ অফিসার ব্যতীত যদি তারা সংবাদ পায় বা খবর পায় বা নিজের জ্ঞান মতো বা সন্দেহজনক, আদালত যখন সন্দেহ মনে করে, সেই সমস্ত ক্ষেত্রে আদালত মামলা রুজু করে। তাহলে 1 নম্বর 190 কথা বলছে, যে কোনো জনগণ ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট যখন নালিশ করে, সেই নালিশ আমলে নেয়।
পুলিশ অফিসারের রিপোর্ট করে, লিখিত রিপোর্ট করে, তার ভিত্তিতে মামলা হয়। আর 3 নম্বর আছে পুলিশ অফিসারের রিপোর্ট করা লাগবে না, আদালতের যদি খবর পায়, আর যারা ধারা পড়ছে না 55 ধারা, অপরাধের সংবাদ যদি দেয় ম্যাজিস্ট্রেট বা 55 ধারা 45 অপরাধের সংবাদ দিতে বাধ্য। এই সংবাদের ভিত্তিতে 100 শুধু 45 পড়ছি, গ্রাম প্রধান, হিসাব রক্ষী, জমির মালিক প্রভৃতি ব্যক্তি খবর দিতে বা সংবাদ দিতে বাধ্য। কাকে সংবাদ দেবে? ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। কাকে আগে দেবে? যাকে নিকটে হবে তাকে। এরকম পড়ে আসছিলাম না? ঠিক এই পুলিশ অফিসার ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদ দেয়, তাহলে সংবাদের ভিত্তিতে বা তার সন্দেহ হয়, এই সন্দেহের ক্ষেত্রে আর তার ইচ্ছাধীন বা জ্ঞান মতে এই মামলা রুজু করে। এইটুকুই বোঝার। তাহলে মামলা এখন 154তে পুলিশ করছিল, পুলিশ আমলযোগ্য করছিল, আর 190টি আমলযোগ্য আর আমলের অযোগ্য মামলা আদালত গ্রহণ করছে। এরপরে ধরে 191 কি বলছে? আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। এই যে যত প্রকার মামলাই হোক আদালতে, ওই যে 3 প্রকার মামলা হলো, এই মামলা যে ম্যাজিস্ট্রেট বিচার করার জন্য ক্ষমতাবান, খেয়াল করবেন, আসামির আবেদন ক্রমে যখন মামলা যখন শুরু হয়েছে, তখন তোর বাদী সাক্ষী আছে না? এই হওয়ার পরে আমার নয় মামলা হয়েছে, ধরেন আমার নামে হয়েছে, কাদের উস্তাদ আছে, তারপরে সজীব আছে, নাম ম্যান্ডেট করলাম, এই 3 জনের নামে যে মামলা হয়েছে, আমরা তো আসামি। এই আসামি যাদের বিচার করার ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেট বিচার করার পূর্বে জিজ্ঞাসা করে, আপনারা কি আমার এই আদালতে বিচার, আমি বাংলা করে বলতেছি, আমার এই আদালতে বিচার করবেন না অন্য কোনো আদালতে বিচার করবেন, জিজ্ঞাসা করে নাই। এখন আমি 1 নম্বর আসামি, কাদের উস্তাদ 2 নম্বর, সজীব 3 নম্বর। আমিও বলতে পারি, কাদেরও বলতে পারে, সজীবও বলতে পারে না আমরা এই আদালতে বিচার করব না। তাহলে আমরা একটা আবেদন করব, এই 3 আসামির ভিতর যে কোনো একজন আবেদন করলেই মামলা হস্তান্তর করে দেবে অন্য আদালতে বা দায়ের আদালতে প্রেরণ করবে। তাহলে কি বলছে? আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর, মামলা এক আদালত থেকে আরেক আদালতে। যে এই আদালতে তো কথা বলা যায় না, এই আদালত আমার পছন্দ না, তাহলে কি আমাদের অপরাধ যখন আদালত গ্রহণ করছে, এই অপরাধ বিচার করার ক্ষমতা সম্পূর্ণ যে আদালত, যে বিচারক, ওইখানে বিচারজন কার্যক্রম শুরু হবে। বিদ্যুৎ চলে গেছে, কথা চলুক। বিচার যখন কার্যক্রম শুরু হবে, তখন কি করবে? ওই আদালত জিজ্ঞাসা করবে, ওই বিচারক জিজ্ঞাসা করবে, আপনারা কি আমার দ্বারা আদালতে বিচার করতে চান না বিচার করবেন না? এরকম কিছু যখন বলবে, আমি প্রথম যে আসামি 1 নাম্বার 2 নাম্বার বা ওর মধ্যে যে কোনো একজন যদি বলে না আমরা এই বিচার এই আদালতে করব না, অন্য আদালতে করব, তাহলে আদালত কি করবে? ওই বিদ্যুৎ না থাকলে চোখে লাগে, ওই আদালত তখন কি করবে? ওই আবেদন গ্রহণ করবে এবং আদালত বিচার দায়ের আদালতে প্রেরণ করবে। এতটুক। তাহলে মহামারী কিছু না, কষ্ট নেবে না, এমসিকিউ আসবে। তাহলে আদালত করে এই আসামিদের মধ্যে কে আবেদন করে মামলা হস্তান্তর করার জন্য? প্রথম 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, না লাস্টের আসামি, না যে কোনো আসামি? হবে উত্তর যে কোনো আসামি। যে কোনো একজন আবেদন করলেই, অনেকে মনে হয় ঢুকতে পারতেছে না, বুঝিনে ওই যে গ্রুপই কাটিয়ে গেছে একজনের। যাক, ওকে, পরে যে রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং দেখে নেবেন। ইয়াসমিন আপা কোটালি ভাড়া জয়েন করতে পারতেছে না। এখন আছে 192 হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। ম্যাজিস্ট্রেট কর্তৃক কিভাবে মামলা হস্তান্তর করবে? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যে মামলা ইনকোয়ারি বা অনুসন্ধান করার ক্ষমতাবান, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, ওনারা যে মামলা ইনকোয়ারি বা বিচার করার ক্ষমতাবান আমলে নিয়েছে, ওই মামলা ওনারা নিজেরাও করতে পারে, বা তার অধীনস্থ যদি করানো যায়, ওই যে তফসিলে কিরা কোন মামলা করতে পারে, দেখা গেল যে মামলা ওনার কাছে আছে উনিও করতে পারে। কারণ আমাদের দেখবেন ড্রাইভিং এর যেটা সিস্টেম আছে, হেভি ড্রাইভার কিন্তু ছোট গাড়ি চালাতে পারে, ছোট ড্রাইভার বড় গাড়ি চালাতে পারে না। তখন যখন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে বিচার করতে পারে, ইনকোয়ারি অনুসন্ধান করতে পারে, সেই কাজটা তার অধীনস্থ অফিসারের ক্ষমতাও থাকে, তাহলে তারা অধীনস্থ অফিসারদেরও করাতে পারে, তারা লিখিত দেবে, তার অধীনস্থ বিচার কার্যক্রম পরিচালনা করে। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর করলে কিভাবে? ওই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা যখন যে মামলাটা ওনারা বিচার করার জন্য ক্ষমতাবান, অনুসন্ধান বা ইনকোয়ারি, ওই মামলা তার অধীনস্থদের করতে পারে।
সেই ক্ষেত্রে তার অধীনস্থ দিয়েও এখান থেকে প্রশ্ন আসবে না, এমসিকিউ আসবে না। তাহলে আর খেয়াল রাখবে, যদি আসে পুস্তক সহ আসলে তখন বই দিয়ে মনে করবেন যে ওই এলাকায় এই জিনিসগুলো আছে, তাহলে তাতে তাহলে মামলা তার অধীনস্থ দিয়েও পরিচালনা করতে হবে। কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো মামলা গ্রহণ করার মুখ্য বিচারিক মানে তার, এটা বাদ, এটা বেশি কিছু নাই। 92 পরে আসতেছে 195। 195 খেয়াল করবেন। 195 সরকারি কর্মচারী আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দেয় মামলা। এই যে আমরা সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দায় মামলা। খেয়াল করবেন, দণ্ডবিধি তো পড়ে নাই, দণ্ডবিধি হচ্ছে রিভিশন করা নেই। দণ্ডবিধির কিছু ধারা আছে, সে ধারা হলে 172 থেকে 188। সরকারি কর্মচারীর কাজে যেমন আমরা সমন জারি করে আসামি ধরতে যায়, যে ইটাটা দেয় না, নোটিশটা দেয় না, পরোয়ানা পাঠাইছে, আত্মগোপন করছে, আদেশ জারি করছে 188-তে, আদেশ মান্য করে না, আছে না? এই মামলা কিন্তু সরাসরি করা যায় না। এই মামলায় এই যে একজন আদেশ ভঙ্গ করছে, সমন ছিঁড়ে ফেলাইছে, এইগুলো মামলা সরাসরি করা যায় না। এই মামলাগুলো করতে গেলে কি করা লাগে? সরকারের অনুমতি লাগে। সরকারের অনুমতি ছাড়া মামলা করা যায় না। 195 সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দায় মামলা। যেমন 172, 173, 74, 75 এখানে কি কি আছে? সমন জারি করছে ও আত্মগোপন করছে, সমন জারি করছে ও ছিঁড়ে ফেলাইছে 73। তারপরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিছিল, সেটা মান্য করে নাই। বা সরকারের ক্ষমতা প্রাপ্ত যা পুলিশ অফিসার সমন বা নোটিশ দিয়ে জারি বলে না যে আপনি আমার কাছে দেখা করেন, বস্তু নিয়ে আসেন, ওই লোক মান্য করে না। এই এই অপরাধের কারণে মামলা হয়, কিন্তু এই মামলা হলেই মামলা করা যায় না, সরকারের অনুমতি লাগে। এইটা 195 সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি আইনের 195 দ্বারা নিষেধ করছে। এছাড়াও দণ্ডবিধি আইনের 193, 194 মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, 193 থেকে 200 দলিলাদি ছিঁড়ে ফেলা, তারপরে মিথ্যা মামলা দায়ের করা 206, 7, 8, 9, 10, 11, 12, 228। মানে এখানে বলছে এই অপরাধগুলো মামলা করতে গেলে সরকারের কি লাগবে? এটা দণ্ডবিধি দ্বারা বললাম, সরকারের অনুমতি লাগে। এরপরে চলে যান শেষ, এটা খেয়াল রাখবেন এটুকুই যে এই এই অপরাধগুলোর মামলা এমসিকিউ আসতে পারে, এর বেশি না। আর রাষ্ট্রদ্রোহ অপরাধ, রাষ্ট্রদ্রোহ অপরাধ দায় মামলা, এই রাষ্ট্রদ্রোহ অপরাধ দণ্ডবিধিতে আছে, কত আছে? 121 থেকে 130 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। এই অপরাধ যদি কেউ করে তাহলে চাইলেই পুলিশ বা অন্য কেউ মামলা করতে পারে না, সরকারের অনুমতি লাগে। এখানে কোনটা কোনটা সরকারের দেখেন, 190 কিন্তু ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে এনেছে না? ওই 154 যে পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত অপরাধ আমলে নিল, উনি কিন্তু আমলযোগ্য অপরাধ নিছিল, আমলের অযোগ্য নেয় নাই। ক্ষমতা সবার কাছে সবভাবে দেয় নাই। আর এখানে ম্যাজিস্ট্রেট আমলযোগ্য আমলের অযোগ্য নেছে, তারপরেও কি করছে? ওই যে ব্যতিক্রম বললাম না 190 কলাপ ব্যতিক্রম, এই যে অপরাধগুলো চাইলেই মামলা ওই ম্যাজিস্ট্রেট আদালতেও নেওয়া যাবে না, নালিশ হোক আর নালিশি মামলা হোক। আর পুলিশটা তো বাদই, পুলিশ তো আমলযোগ্য ছাড়া নিতেই পারে না। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আসলেও ম্যাজিস্ট্রেট তখন দেখবে সরকারের অনুমতি না হলে এই যে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের দায়ে 121 থেকে 195 দণ্ডবিধি আইনের অপরাধ। এছাড়া দণ্ডবিধি আইনের 108 ক, দণ্ডবিধি আইন 108 ক, 108 ক তো মনে হয় জানেন সবাই যে দেয়, প্ররোচনা দেয়। 153 ক, এই 153 ক হচ্ছে লাগে সম্প্রদায়ের মধ্যে উস্কানি দেওয়া, সম্প্রদায়ের মধ্যে উস্কানি দেওয়া। 194 ক ওই বিবাহ সংক্রান্ত, 195 ক ধর্ম সংক্রান্ত, 505 এর ভীতি প্রদর্শন করা। এই জাতীয় অপরাধের মামলা, এই জাতীয় অপরাধের মামলা সরকারের অনুমতি ছাড়া করা যায় না। এবার চলে আসেন 198, এটা একটু প্রশ্ন আসতে পারে। 198 চুক্তিভঙ্গ, মানহানি বা বিবাহ সম্পর্কিত অপরাধ। চুক্তিভঙ্গ, মানহানি বা বিবাহ সম্পর্কিত, মানুষ চুক্তি করে না অনেক সময়, তারপরে চুক্তিভঙ্গ, মানহানি, অনেকের সময় অনেকের মানহানি হয় একটা কথা কাজে। তারপরে চুক্তিভঙ্গ মানে বিবাহ সম্পর্কিত, বিবাহ ভেঙে যায় না, মেয়ে ছেলের বিবাহ দেয় ভেঙে যায়। এই সমস্ত মামলা যদি করতে হয়, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ ব্যতীত, যে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার অভিযোগ ব্যতীত অন্য কেউ মামলা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেই ব্যক্তি এই মামলা দায়ের করতে পারবে। এছাড়া ওই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই চুক্তিভঙ্গ, মানহানি বা বিবাহ সম্পর্কে চুক্তিভঙ্গ যা চুক্তি করছে, ওই ব্যক্তি হলো বুদ্ধি সম্পন্ন, 18 বছরের বয়স কম, তাহলে ওই ব্যক্তির বয়স হলো 18 বছরের কম। ওই ব্যক্তি হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন বা প্রতিবন্ধী, যেটা বলা হয় মেন্টাল, পাগল, এরকমই আমরা বুঝে নেবো। একটা ভাষা থেকে অনেকগুলো ভাষা তৈরি হবে।
তালিকা হচ্ছে জড়বুদ্ধি, উন্মাদ, পাগল, তারপরে বিবেকগ্রস্ত, তারপরে তার বয়স 18 বছরের কম। তাহলে চুক্তিভঙ্গ, মানহানি, বিবাহ সম্পর্কিত অপরাধ যখন সংগঠিত হয়েছে, এই অপরাধ যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি এই মামলা দায়ের করতে পারবেন। এছাড়া এই মামলা যদি 18 বছরের কম হয়, জড়বুদ্ধি সম্পূর্ণ হয়, বা ব্যাধিগ্রস্ত হয়, পাগল হয়, এবং এই ব্যক্তির ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তি তার পক্ষে মামলা করতে পারে। কার কার মামলা করবে? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে করবে। আর যদি পাগল হয়, 18 বছরের কম হয়, বিবেকাগ্রস্ত হয়, এই ব্যক্তিগুলোর মামলা আদালতের অনুমতি নেবে। যে রিজাউল তো পাগল, বা ওই পাগল, ও তো বোঝে না, ও তারা চুক্তি করে ফেলছে, 18 বছরের কম, ও বোঝে না। আমাদের বাচ্চাদের ধরেন, আমাদের সন্তানরা কিন্তু 18 বছরের কম, চুক্তিটা করে ফেলাইছে, কিন্তু 18 বছরের কম, আমার ছেলের তো ক্ষতি হয়েছে বা মানহানি হয়েছে। এই ক্ষেত্রে আমি আদালতের অনুমতি দিতে হবে, আবেদন করা লাগে। আদালত যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে মামলা করা যাবে, এছাড়া মামলা করা যাবে না। এছাড়া দণ্ডবিধি আইনের 494, যে ব্যয় বিচার, স্বামী স্ত্রীকে যে ব্যয় বিচার, ওইখানে ওই স্বামী যদি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বলে সামরিক বাহিনীর সদস্য হয়, তিনি যদি ছুটি না পান, তাহলে এই ব্যয় বিচার, ওই যে আমরা যে ব্যয় বিচার বা পরকীয়া যেটা বলা হয়, ওই ব্যয় বিচার যদি সংগঠিত হয়ে যায়, সেক্ষেত্রে ওই সেনা ওই ওই- ওই সদস্য, ওই স্ত্রীর স্বামী যদি সামরিক বাহিনীর সদস্য হয়, সেই ক্ষেত্রে ওই স্বামী যদি ছুটি না পায়, তাহলে তার অভিভাবক বা তার প্রতিনিধি এই মামলা দায়ের করতে পারে। খেয়াল রাখবেন, অপরাধ কিন্তু নারী পুরুষ দুইজনই সংগঠিত করে, কিন্তু এই নারীর অপরাধের কোনো শাস্তি বাংলার জমিনে নাই। শাস্তি হবে পুরুষ। ব্যয় বিচার সম্মত করলেও ওই নারীর কিন্তু অপরাধ নেই, এটাও কিন্তু এমসিকিউ। এটা কিন্তু এমসিকিউ, নারীর কিন্তু অপরাধ নাই, অপরাধ হলো পুরুষের। এরপরে আছে 199, ব্যয় বিচার বা বিবাহিত মহিলাকে ফুসলাই নিয়ে যাওয়ার দায়ে মামলা। ব্যয় বিচার বা বিবাহিত মহিলাকে ফুসলাই নিয়ে যাওয়ার মামলা, সংশ্লিষ্ট স্বামী, খেয়াল করেন, আমি একটু পড়ি, এটা অত ভালো জিনিস আমি বুঝবো না। সংশ্লিষ্ট মহিলার স্বামী অথবা তাহার অনুপস্থিত যে ব্যক্তি তাহার পক্ষ হইতে অপরাধ সংগঠনের সময় মহিলা তত্ত্বাবধান করিত, সেই ব্যক্তি বুঝিছিলেন। ব্যয় বিচার বা বিবাহিত মহিলাকে ফুসলায় নিয়ে যান, এই যে মহিলা যে ফুসলায় নিয়ে গেছে, যদি বিবাহিত না হয়, তাহলে এই মহিলারে, বিবাহ ছাড়া মহিলা থাকে না, তালাক প্রাপ্ত, স্ত্রী স্বামী মারা যায়, এই জাতীয় মহিলা যদি কেউ ফুসলায় নিয়ে যায়, ও উনি যার তত্ত্বাবধানে ছিল, ওই তত্ত্বাবধান যে তার নিয়ন্ত্রণে ছিল, যেমন আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, এরকম অংশের থেকে যদি কেউ নিয়ে যায়, তাহলে সেই তত্ত্বাবধায়ক বা এই মামলা দায়ের করতে পারবে। এখানে একটু কি মনে রাখেন, এইবার চলে যাব অধ্যায় 16 রিভিশন দেবো না, রিভিশন সময় থাকলে দেবো। অধ্যায় 16 খেয়াল করবেন, এই কথাটা খেয়াল করবেন, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কিত। অধ্যায় 16 ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কিত। এখন নালিশ করবে, এই নালিশটা কি হবে, এই নালিশটা কিভাবে করে, ওইখানে যে মামলাটা রেকর্ড হয়েছে, ওই 190 ম্যাজিস্ট্রেট আমল এনেছে না। এখন এই যে এখন আমরা চলে আসলাম বাদী, আমি বাদী, আর হজরত আর যে এই লোকপান, হজরত আর লোকপান স্যার হলো সাক্ষী। খেয়াল করেন, বাদীর জবানবন্দি রাখছে, আদালতে কি করে, 200 ধারা, এখানে বুঝেন, খেয়াল করেন, 200 ধারা কি বলছে, বাদীর জবানবন্দি। এই জবানবন্দি কিভাবে নেয়, আমি যখন নালিশ করতে গেছি, আমি আদালতে বিচার পাওয়ার আশায় নালিশ করতে গেছি, সাথে সাক্ষী হরজত আর লোকমানকে নিয়ে গেছিলাম, তখন আদালত কি করছে, ম্যাজিস্ট্রেট নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণকারী, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অবিলম্বে বাদী এবং উপস্থিত যদি সাক্ষী থাকে, আমি তো বাদী, আমি মামলা করতে গেছি, তাহলে ম্যাজিস্ট্রেট যখন নালিশে, আমি যে নালিশ করতে গেছিলাম, এই ম্যাজিস্ট্রেট যে আমার অবিলম্বে মানে দ্রুত কি করবে, আমার জবানবন্দি নেবে, এবং যদি সাক্ষীরা থাকে তাদের শপথ বাক্য পাঠপূর্বক তাদের জবানবন্দি গ্রহণ করবে। তাহলে সহজে আসতে দেরি করি। তাহলে আমি আদালতে গেছি, খুলনা আদালতে গেছি, আমি মামলা করছি, সাক্ষী নিয়ে গেছি আমার 2 ব্যাটসম্যান হরজত আর লোকমান স্যারের, নিয়ে যাওয়ার পরে কি করলাম, এই মামলা করব। তখন ম্যাজিস্ট্রেট করলে ঠিক আছে আসেন, আমি উনি খুব দ্রুত করলে কাজটা, আপনি আসেন, আপনার মামলা তারিখ করব। আমি যে ঘটনা বললাম, ঘটনার সারসংক্ষেপ লিখলো, লেখার পরে ওই যে উপস্থিত সাক্ষী হরজত আর লোকমান স্যার, ওদের কাছ থেকে কি করলো, শপথ বাক্য পাঠপূর্বক ওদের জবানবন্দি গ্রহণ করলো, ওদের সাক্ষীটা নিয়ে নিল, এটা শপথ বাক্য। এবার এই হরজত আর লোকমান স্বাক্ষর করবে এবং ওই ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, এর এক ধরনের মামলা হলো।
বাদীর জবানবন্দি গ্রহণ করলো। বাদীর জবান নালিশের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অবিলম্বে বাদী বা উপস্থিত সাক্ষীগণের মধ্যে যে কয়জন উপস্থিত বিবেচনা মনে করেন তাদের শপথ গ্রহণ পূর্বক তাদের জবানবন্দি সারসংক্ষেপ। এই দেখেন এফআইআর আছে না, এফআইআর করেন না থানায়, খেয়াল করেন। এফআইআর যখন একজন যে অভিযোগ লিখে নিয়ে যায় আমলযোগ্য অপরাধের বা বড় ধরনের সংবাদ দেয়, ওইটা জিডির সীমিত একটা অংশ কি করে, নোট করে। ওই যে আমরা 154 জেনারেল লিখি না, ওই কিন্তু সীমিত অংশ লেখে। আর এফআইআরও কিন্তু ওই যে কিস্তা কাহিনী কতখানি ঘটছে অতখানি লেখা যায় না, ওর জায়গা নাই। ওর ফর্মটা খুবই ফার্স্ট ইনফরমেশন তথ্য বা প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর, যার বিপি ফর্ম নম্বর 27, বাংলাদেশ ফর্ম নম্বর 53-56, ওইখানে কিন্তু তার সার সংক্ষেপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখে, মামলা রুজু হয়ে যায়। ঠিক এখানেও এই আমি মামলা করতে গেছি, আমার কথা, আমার এই দুই সাক্ষীর কথা খুব দ্রুত এই ম্যাজিস্ট্রেট কি করছে, শুনেছে, শুনে শপথ বাক্য পাঠ পূর্বক ওর সার সংক্ষেপ লিপিবদ্ধ করছে, করার পরে বলছে এবার সই করেন। সই করলাম, শুরু হয়ে গেলো কার্যক্রম মামলার। ঠিক আছে। আর এইটা যদি লিখিত আদেশ হয়, এটা যদি লিখিত আদেশ হয়, আমরা যেটা নিয়ে গেছি, আমরা যদি এইভাবে না যাই, লিখিত নিয়ে গেছি, আমি মুখে যাই নাই। থানায় কিন্তু দুই ধরনের সংবাদের ভিত্তিতে হয়, আবার লিখিত ভিত্তিতে। তা আমি এত সময় কি করলাম, আমি মুখে বলছিলাম, তাই উনি ঘটনা এইভাবে করছে। আর এটা যদি লিখিত হয়, এই যে 192 যে আদালত কর্তৃক মামলা হস্তান্তর বা গ্রহণ করে ম্যাজিস্ট্রেট, ওই গ্রহণ করার সময় উনি জিজ্ঞাসা করে, ওই ম্যাজিস্ট্রেট হস্তান্তর করে কর্তৃক জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। আমরা যখন লিখে নিয়ে যাব, আমরা যখন এই অভিযোগটা লিখে নিয়ে যাব, তখন উনি আর আমাদের জবানবন্দি গ্রহণ করার দরকার নেই, আমি তো লিখেই নিয়ে গেছি। তাহলে প্রথম হচ্ছে 200 ধারার প্রথম 200 ধারার 200 ধারার প্রথমে বলছে, এই যে আমি বাদী মামলা করতে গেছিলাম, সাক্ষী নিয়ে গেছিলাম, আমার সার সংক্ষেপ শুনেছে, শোনার পরে শপথ বাক্য করার পরে ওইটা লিখেছে, লেখার পরে আমার স্বাক্ষর এবং ওদের স্বাক্ষর এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করছে। কিন্তু বাকিটা হচ্ছে কি, আমি ওইটা ই করে গেছি, ওই লিখে নিয়ে গেছি। আমি যে অভিযোগ নালিশ করতে গেছি ওটা লিখে নিয়ে গেছি। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আর ওই আমার ওই লেখা ওনার লেখার কোনো দরকার হয় না। এরপরে চলে আসেন 200 দ্বারা শেষ হয়ে গেল। 200 ওটু কি বোঝেন, রিডিং পড়বেন, পরবর্তীবার আরো বুঝবেন, একবারে কিন্তু বোঝার কোনো সুযোগ নাই, একটু কঠিন। যতই আমি মনে সহজ করে বলতে যত সহজ না, আর গল্পের মতো বুঝতে সহজ। এইবার 102 খেয়াল করবেন, এই ম্যাজিস্ট্রেট কিন্তু আমলের জিনিসটা নিয়ে এনেছে। প্রথমে 190 দিয়ে মামলা নেছে, এখন 200-তে এই আমরা যে মুখে বলছি বা লিখে নিয়ে গেছি, কার্যক্রম শুরু হয়ে গেলে না, 200-তে এই যে ম্যাজিস্ট্রেট অপরাধ বিচার করার জন্য আমলে এনেছে, 201 উনি কি করছে, অপরাধ বিচারে নেওয়ার জন্য আমলে এনেছে। 201 খেয়াল করবেন, 201 ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে যে পদ্ধতি বা অনুসরণ করবেন, ম্যাজিস্ট্রেট 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 মামলা আমলে নেবার ক্ষমতা না থাকলে, এই যে আমরা নিয়ে গেলাম, উনি যদি ক্ষমতা না থাকে তো উনি কি পদ্ধতি অবলম্বন করবেন। ফৌজদারি কার্যবিধির একটা পদ্ধতিগত আইন, এটা কিন্তু বিধিবদ্ধ না। ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, এখানে সব পদ্ধতি আর গল্প আর আছে কি সিস্টেমে মামলা পরিচালিত হয় সেই বিষয়ে। যদি এটা লিখিত, খেয়াল করেন, যদি এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত নালিশ করা হয়, যদি এমন কোন ম্যাজিস্ট্রেট যার কাছে যে লিখিত করলাম একটু আগেই 190 দিয়ে লিখিত করছি, মৌখিক করছি, লিখিত নালিশ করা হয়, যিনি মামলাটি আমলে নেওয়ার যোগ্যতা সম্পন্ন নয়। আমরা যার কাছে লিখিত নিছি, খেয়াল করবেন, ওই থানায় যে ডিউটি অফিসারে থাকে ওনার কাছে লিখিত নিয়ে যায় না, তো এখানেও ওনার ডিউটি মিউটি থাকে। এই যার কাছে নিয়ে গেছি উনি আসলে এটা বিচার করার জন্য ক্ষমতাবান না, এই ম্যাজিস্ট্রেট এটা বিচার করার জন্য ক্ষমতাবান না, আমি লিখে নিয়ে গেছি। তখন উনি কি করবেন, ওই আমার ওই লেখার উপরে পৃষ্ঠা অঙ্কন করবেন, বলবেন যে অমুক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দেন, যিনি এই মামলা বিচার করার জন্য ক্ষমতাবান। তাহলে 102 শিরোনাম কি, ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে তিনি কি পদ্ধতি অবলম্বন করবেন। ম্যাজিস্ট্রেট তো ছোট বড় আছে না, কিন্তু আমি যে অভিযোগটা লিখিতটা নিয়ে গেছি, এই লিখিত উনি বিচার করার ক্ষমতাবান না। তাহলে উনি যখন ক্ষমতাবান না, আমার ওই লিখিতের উপরে উনি লিখিত দেবেন যে এই মামলা অমুক আদালতে বিচার হবে। খেয়াল করবেন, সহজ জিনিস, কঠিন না। আর 201-2 কি বলছে, আমি লিখিত নেই নাই, আমি মুখে বলতেছি যে আমার এই সমস্যা। খেয়াল করবেন, 200-তে কিন্তু দুই ধরনের কথা বলছি, 201-এও দুই ধরনের। এবার আমি লিখিত ছাড়া গেছি, আদালতে লিখিত ছাড়াই গেছি, ওই ম্যাজিস্ট্রেট আমার কথাগুলো শুনেছে, শোনার পরে বলতেছে এই এই জিনিসটা আমি বিচার করি না, আমার ক্ষমতা নাই, আপনি অমুক আদালতে চলে যান। তাহলে আমি মুখে গেছি, উনি মুখে বলছে,
আমি যখন লিখে নিয়ে গেছি তখন উনি ওটার পর লিখেছে, লিখে অমুক আদালতে নিয়ে যান, আমি বিচার করার জন্য ক্ষমতাবান না। এই 200টা আবার বোঝেন। 200টা পরিষ্কার, 200 ধারায় বলছে পরিষ্কার, আমি মামলা করতে গেছি, আমি হচ্ছে সরাসরি আদালতে উপস্থিত হয়েছি, সাক্ষী আছে হরজত আর লোকমান স্যার। এই হরজত আর লোকমান স্যার আমাদের কথা শুনেছে, শপথ বাক্য পাঠ করেছে, সারসংক্ষেপ লিখেছে, লেখার পরে আদালত কি করছে, স্বাক্ষর করছে, আমরাও স্বাক্ষর করছি। তারপরে বলছে কি, আমি কোনো লিখে নিয়ে জানি, আমি সরাসরি মুখে যা বলছি, আমি সরাসরি মুখে যা বলছি। তখন ম্যাজিস্ট্রেট কি করছে, প্রথমে হলো আমি 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 প্রথমে হলো আমি প্রথমে আমি লিখে নিয়ে যাইনি, দ্বিতীয়বার আমি লিখে নিয়ে গেছি। 200 তে প্রথমে আমি লিখি নাই, দ্বিতীয়বার আমি লিখে নিয়ে গেছি। আর 201 হচ্ছে কি বলছে, সাইলেন্ট। তাহলে 200-তে কি বলছে, 201 খেয়াল করেন, 201 হচ্ছে আমি যখন মামলাটা লিখে, যে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে তিনি কোন পদ্ধতি অবলম্বন করবেন। আমি যে মামলাটা লিখে নিয়ে গেছি, ওই মামলা ওই ম্যাজিস্ট্রেট বিচার করার ক্ষমতাবান নয়, তখন উনি কি করছে, ওর পর পৃষ্ঠা অঙ্কন করে যে আদালত আমার বিচার করার ক্ষমতা, সে আদালতে প্রেরণ করছে। আর আমি আদালতে 201-এর 2-এ যখন আমি আদালতে গেছি, আমি মৌখিকভাবে গেছি, আদালত তখন বলছে এটা আমি বিচার করার ক্ষমতাবান না, আপনি অমুক আদালতে যান, আমার এক আদালত দেখাতেছে, আমি সেই আদালতে চলে গেছি। এখন 202 খেয়াল করেন, 202 খেয়াল করেন, পরোয়ানাদান স্থগিতকরণ, পরোয়ানাদান স্থগিতকরণ। 100 202 পরোয়ানা স্থগিত কি করে, আগে সহজে বুঝে নি, তারপরে বইটা পড়ি বাবানে। পরোয়ানা স্থগিত হলো, যে ম্যাজিস্ট্রেট এই মামলা আমার এই অনুসন্ধান এবং বিচার করার জন্য ক্ষমতাবান, যে ম্যাজিস্ট্রেট আমার এই মামলা বিচার বা অনুসন্ধান করার জন্য ক্ষমতাবান, ওই ম্যাজিস্ট্রেট ওই ম্যাজিস্ট্রেট ওই ম্যাজিস্ট্রেট দেখলো যে এই যে রিজাল্ট যে অভিযোগ করছে, আমি একটু অনুসন্ধান করে দেখি, অনুসন্ধান এটা সত্য না মিথ্যা দেখি, আগেই পরোয়ানা দেবো না। এই আমি যে অপরাধের কথা বলছিলাম, আমি বড় ধরনের আমলযোগ্য অপরাধের কথা বলছিলাম, যা দ্বিতীয় তফসিলি পরোয়ানা পাঠানোর কথা ছিল। দ্বিতীয় তফসিল গুলো মুখস্থ করবেন না, দেখবেন আমি যে কথা বলি, দেখবেন দ্বিতীয় তফসিলি একটা আছে সমন পাঠাতে হয় অপরাধে, আর একটা আছে পরোয়ানা, সরাসরি পরোয়ানা পাঠায়। কিন্তু এই যে মামলা পরোয়ানা দান স্থগিত করলো, কি জন্য করলো, এই 200 ধারায় মামলা রেকর্ড হলো, 201-এ উনি বিচার করতে পারে কি পারে না, তার একটা হিসাব কিতাব আসছে। আর 202 কি বলছে, পরোয়ানা দান স্থগিত করছে। এই স্থগিত কি করার কারণে করছে, কোনটা দেখতে চায় যে রিজাল্ট যে অভিযোগ করছে এটা সত্য না মিথ্যা, কোন কে করছে, যে ম্যাজিস্ট্রেট এই আমার অপরাধ আমলে নিয়ে বিচার করার ক্ষমতাবান, উনি এটা দেখার পরে যদি সত্য, তখন আগে পরোয়ানা স্থগিত করে উনি এই বিষয়টা যাচাই বাছাই করে, পরোয়ানা স্থগিতে রেখে দেন, পরোয়ানা চালু করবেন। এটা 202, বেশি বোঝান যাবে না, পরের দ্বারা যা বুঝাই তারপরে ফেরত আসবে। 203 নালিশ খারিজ করে দিচ্ছে, নালিশ পরোয়ানা কিন্তু আমি স্থগিত করে রাখছি, উনি অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে আদালত, আমার অনুসন্ধান বিচার করার জন্য অনুসন্ধান কার্যক্রম সত্য না মিথ্যা রিজাল্টের কথা অনুসন্ধান করতেছে। 203 বলছে নালিশ খারিজ, আমি কিন্তু নালিশ করছিলাম 200 দ্বারা, খেয়াল আছে, আর উনি নালিশ গ্রহণ করেছিল 190 এরপরে 201 202 201 201 202 এখন 203 এসে বলছে কি নালিশ খারিজ। কিভাবে নালিশ খারিজ করতেছে, ওই যে আমলে আমার অপরাধ যে আমলে ম্যাজিস্ট্রেটটা নেছে, নেওয়ার পরে অনুসন্ধান করার পর দেখছে এটা সঠিক না, এই মামলা নিয়ে সামনে অগ্রসর হওয়ার কোনো দরকার নাই, তখন উনি কি করছে, এই নালিশ খারিজ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 200 ধারা হলে আমি কি বলছিলাম, আমার অপরাধের কথা আমি সরাসরি আসছিলাম, মুখে মুখে বলছিলাম, সাক্ষী নিয়ে আসছিলাম, তুমি তখন সারসংক্ষেপ লেখছিল। আর 200 দুই বলছে কিরকম, আমি লিখিত নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে উনি লিখিত আনলে আর আমার ওটা লেখা লাগে না, আমি তো লিখেই নিয়ে আসছি, আমলে নেছে। এরপরে 201 কি বলছে, ওই মামলা আমি যার কাছে লিখে নিয়ে আসছিলাম, লিখে নিয়ে যে ম্যাজিস্ট্রেট কাছে আইছি, ওই ম্যাজিস্ট্রেট ওই মামলা বিচার করার মতো ক্ষমতা নাই, তুমি তো ওর পর পৃষ্ঠা অঙ্কন করেছে করে, যে আদালত আমার বিচার করার জন্য ক্ষমতাবান সেই আদালতের নিকট পাঠাইছে। আর 202 কি বলছে, আমি মৌখিক ভাবে পড়ছিলাম যে আমি এই অপরাধ এই সমস্যা আমি নালিশ করতে গেছিলাম, তখন ওই আদালত আমার মৌখিক ভাবে নির্দেশ দিয়েছে, আপনি অমুক আদালতে যান, এই আদালতে আপনার বিচার করা যায় না, আমি ক্ষমতাবান না, ওই অপরাধের বিচার করার জন্য আমি ক্ষমতাবান না। তাহলে মুখে গেলে মুখে ভাবে বলবে, লিখিত ভাবে লিখিত, এমসিকিউ, মুখ দিয়ে বললে মুখ দিয়ে বলবে, লিখিত গেলে লিখিত ভাবে বলবে।
হিসাব ক্লিয়ার। পরোয়ানা দান কেন স্থগিত করলো? 202 পরোয়ানা স্থগিত করলো। আমি যে অভিযোগ করছিলাম ওই আদালত যে বিচার করার ক্ষমতাবান, উনি যে অনুসন্ধান বা বিচার কার্যক্রম করবেন তার আগে উনি খেয়াল করছে আমি পরোয়ানা দেবো না, আগে আমি দেখি ঘটনা সত্য না মিথ্যা। উনি যাচাই বাছাই করতে গেছে, করার পরে ওই কোন করুক করতে থাক। এরপর 203 আসছে নারিশ খারিজ। উনি করবার যা দেখছে কি অনুসন্ধান কার্যক্রম, দেখছে না এটা সঠিক নয় মিথ্যা, আর এই মামলা নিয়ে সামনে অগ্রসর হওয়ার দরকার নেই, সময় লস, রাষ্ট্রের ক্ষতি হবে, দরকার কি, ওই মামলা খারিজ করে দেয়। তাহলে সুন্দর না? কথা বোঝা গেলে বলবেন, হাত উঁচু করেন, শেষবারের কথা শুনবো, আমি এখন বলতেই থাকবো। এরপরে অধ্যায় 17 আর 3টে ধারা আছে, শোনেন খেয়াল করে শেষ করতে পারে। অধ্যায় 17 ম্যাজিস্ট্রেট নিকট মামলা শুরু সম্পর্কিত। ম্যাজিস্ট্রেটের নিকট মামলা শুরু সম্পর্কিত। ম্যাজিস্ট্রেটের নিকট মামলা শুরু সম্পর্কিত পরোয়ানা দেওয়া। 202 পরোয়ানা স্থগিত করেছিলাম, 202 হলো, 204 হচ্ছে পরোয়ানা দেওয়া। কথা বলবেন না কেউ, কথার ভিতরে ব্রেক আসতেছে। পরোয়ানা 204 হচ্ছে পরোয়ানা দেওয়া। পরোয়ানা কিন্তু 202 স্থগিত করেছে, খেয়াল করেন। আবার সে মামলা খারিজও করছি, কিন্তু মামলা তো সে তো অলরেডি চলমান না। এখন মামলা যেটা সত্য ঘটনা সেটা খেয়াল করবেন। পরোয়ানা কেন দেবে? বেশি কব না, পরিভাষাও কব না। যে আদালত আমার এই অপরাধটা আমলে এনেছে, ওই আদালত অনুসন্ধান বা বিচার করার জন্য কার্যক্রম শুরু করছে। শুরু করার পরে দেখছে যে আসলে এটা অপরাধ সঠিক এবং সত্য, তাহলে এর সাক্ষী সমাজ ডাকা লাগবে না। এই সাক্ষী কিভাবে ডাকবে? আমি যে অপরাধের কথা বলছি সেই অপরাধে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে পরিষ্কার করে বলছে কোন মামলায় আগে সমন দিতে হবে, কোন মামলায় আগে পরোয়ানা দেওয়া লাগবে। এই এই অপরাধ কিন্তু দণ্ডবিধি আইনের অপরাধ। এই অপরাধগুলো দণ্ডবিধি, দ্বিতীয় তফসিলি দণ্ডবিধি আইনের অপরাধে কখনো বলছে সমন আগে দেন, কখনো বলছে পরোয়ানা আগে দেন। তখন আদালত, আপনার সাউন্ড আসতেছে কারটা ছিল, মোবারক স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কি তাহলে আদালত আছে 260, যখন এই সত্যতা পাইছে অনুসন্ধান কার্যক্রমে বেশি গভীরে যাবে না, যখন সত্যতা পাইছে তখন আদালত কি করছে, তাহলে এই পরোয়ানা বা সমন পাঠাবে। এখন কোন ডাকে পাঠাবে? ওই তফসিলি যেটা আগে কথা উল্লেখ আছে ওই আদালত সেটাই পাঠাবে। তফসিলি বলে আইনের ঊর্ধ্বে কেউ নাই, আদালত হোক আর পুলিশ হোক আর প্রধান বিচারপতি আর সরকার হোক, সব আইনের ভিতরে চলবে। আমরা পড়ব আইনের ভিতরে সরকারের সর্বোচ্চ ক্ষমতার মালিক। আইন হলো সর্বোচ্চ ক্ষমতার মালিক সরকার, এই সরকার নিয়ন্ত্রণ করে। এরকমই কিছু দেখেন পাচ্ছি বারবার। তাহলে 204 পরোয়ানা এখন পাঠা দিয়েছে, 204 খেয়াল করেন, পরোয়ানা কিন্তু পাঠা দিলাম, ভিতরে আর যাব না। এরপরে 205 কি বলছে? ম্যাজিস্ট্রেট আসামির উপস্থিতি মৌখিক মাফ করতে পারেন। ম্যাজিস্ট্রেট আসামির উপস্থিতি মাফ করতে পারেন। যখন কোনো আদালতে মামলা পরিচালনা হয়, মামলা রুজু হয়, তখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, তিনি তার বাদীকে যে আসামি তাকে সরাসরি হাজির হওয়ার থেকে মুক্ত করে দিতে পারেন এবং তার মক্কেল বা অ্যাডভোকেট দ্বারা, উকিল দ্বারা হাজির নিতে পারেন। এইটা হচ্ছে 205-এর ক। 205-এর 1, 205-এর 1 হচ্ছে বাংলা কথা, সহজ কথা, পরিভাষা বাদ। 205-এর 1 হলো ম্যাজিস্ট্রেটের কাছে একটা ক্ষমতা আছে যে মামলার যে আসামি তাকে হাজিরা থেকে রেহাই দিতে পারে। এই হাজিরা কিভাবে হবে? এই হাজিরা হবে তার যে অ্যাডভোকেট, উকিলের মারফতে, উকিল দিলেই হাজির হয়ে যাবে। আর 2 বলছে আদালত যে কোনো সময় এই আদেশ বাতিল করে দিতে পারে এবং সশরীরে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটা আদালতের ক্ষমতা। আদালত যাকে বাতিল করতে পারে, আদালত গ্রহণ করতে পারে। তাহলে 205-এর 1-এ কি বলছে? 205-এর 1-এ বলছে যে ম্যাজিস্ট্রেট যে আসামিকে যে কোনো সময় হাজিরা থেকে রেহাই দিতে পারে। এই হাজিরা তার মক্কেল হবে। যেমন আমাদের সংসদ মমতাজ, ইনি ইন্ডিয়ায় কিন্তু মামলা খাইছিল। ইন্ডিয়ার আইন, বাংলা আইন আর পাকিস্তানের একই ধরনের আইন। উনার কিন্তু ওই দেশে যাওয়ার জন্য তার হাজিরা থেকে রেহাই করা হয়েছিল, উনি সরাসরি হাজিরা না। বাংলাদেশেও আছে, কিন্তু বিশেষ উদাহরণস্বরূপ আমি উনার কথাটা জানি। তারপরে কি আদালত 2 বলছে, 205-এর 2 বলছে এই এই যে ব্যক্তির হাজিরা যে কোনো সময় বাতিল করে দিতে পারে এবং সশরীরে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এই পর বলল 205-এর ঘ মহা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। 205-এর ঘ মহা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। এত সময় যাই বক বক করলাম, এই হলো দামি ধারা, 190 দামি ছিল, জানতে প্রশ্ন হয়, 100 বার হয়, 1000 বার হয়। 205-এর ঘ, 205-এর ঘরের ঘ, 205-এর ঘরের ঘতে এখন আমি ব্যাখ্যা করব, শুনবেন। একই অপরাধ সম্পর্কে একই সাথে নালিশি মামলা এবং পুলিশি মামলা
তদন্ত চলিতে থাকিলে কোন পদ্ধতি অবলম্বন করবেন? স্যার বাংলা হিসাব, কোর্টে একটা মামলা করছে নালিশ, এই রিজাউল, আমি কোর্টে মামলা করছি এটা, আবার থানাতে একটা একই মামলা করছি, থানাটা চলমান আছে তদন্ত, আর আদালতেও আমি নালিশ করে আসছি, আদালত অনুসন্ধান কার্যক্রম করতেছে, আর থানার লোক তদন্ত কার্যক্রম চলতেছে। এই আদালত যখন জানতে পারে, খেয়াল করবেন 205-এর গ বাংলা করে করছি, 205-এর গ, 205-এর ঘয়ের আদালত যখন জানতে পারে, 205-এর ঘয়ের এক বলতেছি, আদালত যখন জানতে পারে যে এই রিজাউল যে মামলা, আমি যে মামলা অনুসন্ধান বিচার কার্যক্রম করতেছি, এই এই মামলাটা থানায় তদন্তাধীন আছে, এই মামলা থানায় চলমান আছে, তখন এই আদালত কি করে, তার ওই চলমান অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে, তার চলমান কার্যক্রম অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে, স্থগিত করার পরে কি করে, পুলিশের কাছে তদন্ত রিপোর্ট চায়। খেয়াল করবেন, পুলিশের রিপোর্ট তদন্ত রিপোর্ট চাইলে এক গেল, পুলিশের রিপোর্ট তদন্ত রিপোর্ট চাইছে, আপনি তদন্ত রিপোর্ট পাবেন। এখন পুলিশ কি করতেছে, দুই আসেন, 205-এর ঘয়ের দুই, 205-এর ঘয়ের দুই, পুলিশ কি করতেছে, পুলিশ রিপোর্ট দিতেছে, পুলিশ রিপোর্ট দেয় না 173-এ, ফৌজদারি কাজ যদি 173-এ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট কয় ও চার্জশিটও দিতে পারে, চূড়ান্ত রিপোর্ট দিতে পারে, ধরে নেন এইখানে চার্জশিট দিতেছে, 205-এর ঘয়ের একে চার্জশিট দিতেছে পুলিশ অফিসার, এতে আসামি অপরাধী হয়েছে, এতে আসামি অপরাধী হয়েছে, আসামি যখন অপরাধী হয় চার্জশিট দিতেছে, তখন আদালত কি করছে, ওই যে তার জমা রাখা অনুসন্ধান কার্যক্রম, আদালত কিন্তু 105-এর ঘয়ের আগে কিন্তু আদালত স্থগিত করেছিল, যখন জানতে পারছে এই অনুসন্ধান যেটা আমি করতেছি ওই অপরাধ তদন্ত আছে পুলিশের কাছে, তখন উনি তলব করছে, উনার কার্যক্রম স্থগিত করছে। এই পুলিশ কি করছে, দুই এই চার্জশিট দিয়েছে বা অভিযোগ, ওই আসামির বিরুদ্ধে তার অভিযোগ দায়ের হয়েছে, তখন আদালত কি করছে, ওই যে অনুসন্ধান কার্যক্রম শুনানি স্থগিত রাখলো, ওই স্থগিত আর পুলিশের রিপোর্ট একই সঙ্গে ওই মামলার অনুসন্ধান এবং বিচার কার্যক্রম আদালত চালানো শুরু করলো। 2 নম্বরের কথা বলছি, 2 নম্বরের বাইরে যায় না, 3টে কথা, 3টে সুন্দর, বুঝতে সহজ, মুখস্থ করলে মোটেও পড়ালে হবে না, বুঝতে হবে গল্প গল্প। তাহলে দুই বলছে যখন চার্জশিট দিয়েছে পুলিশ অফিসার, এই চার্জশিট দেওয়ার পরে পুলিশ অফিসার যখন চার্জশিট দিয়েছে, এই চার্জশিট দেওয়ার পরে, চার্জশিট ধরেন আমি বাংলা করছি, ওই ভাষায় কব না, দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখছে যে আসলেই তো অপরাধ করছে আসামি, তাহলে ম্যাজিস্ট্রেটের যে ওই স্থগিত করে রাখছিল যে যে আদেশটা, ওই অনুসন্ধান কার্যক্রম, ওই অনুসন্ধান কার্যক্রম আর এই পুলিশ রিপোর্ট একই সঙ্গে বিচারের কার্যক্রম আদালত পরিচালনা করবে। নাম্বার 3, 105-এর গয়ের নাম্বার 3, 105-এর গয়ের নাম্বার 3 হচ্ছে কি গিয়া, এই যে পুলিশ অফিসার যে রিপোর্ট দিয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট দিয়েছে বা মিথ্যা, আসামি কোনো দোষ করে নাই, এরকম একটা রিপোর্ট দিয়েছে, দিতে পারে না, পুলিশের তদন্ত আসে নাই, এটা এটা ভিত্তিহীন, এটা আসে নাই, তখন আদালত কি করবে, আদালত যে অনুসন্ধান কার্যক্রম করতেছিল, তিনি তার অনুসন্ধান কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবে, তিনি তার অনুসন্ধান কার্যক্রম চলমান রাখবে। তাহলে 105-এর ঘয় অ্যাকর্ডিং, আর 3 মিনিট কব, 105-এর ঘয়, 105-এর 205-এর ঘ, 205-এর ঘ, প্রথম কথা হচ্ছে যদি একই মামলা পুলিশি তদন্ত এবং নালিশি মামলা চলতে থাকে, আদালতে নালিশ করছে, ওই অপরাধ তদন্ত চলতেছে থানায়, ওই অপরাধ তদন্ত, ওই অপরাধের মামলা হইবে, আমি 2 জায়গায় করছি, নালিশও করছি, পুলিশের কাছে অভিযোগ করছি, পুলিশ তদন্ত করতেছে আর আদালত অনুসন্ধান কার্যক্রম করতেছে। আদালত যখন জানতে পারে, আদালত কিভাবে জানতে পারে, অবশ্যই যে আসামি আমাদের এএসআই নিরস্তরে ইউনুস স্যার হয়তো বলেই ফেললো যে রিজাল্টের তদন্ত তো আমিই করি, তো আবার এই মামলা কোর্টে কেন, তখন আদালত যখন জানতে পারলো, আদালত আমার মামলা স্থগিত করে দেয়, ওই ইউসুফ আমার আত্মীয়, এরে বললো কি যে আপনি চার্জশিট দেন বা অভিযোগপত্র দেন, এই পুলিশ অফিসার ইউসুফ স্যার কি বলছে, দুই করছে কি, উনি অভিযোগ দিয়েছে লোকমান স্যার তোমার বিরুদ্ধে ছিল, লোকমান স্যারের দোষ স্বীকার করে যে আসলে অপরাধ করছে, চার্জশিট দিয়ে বসে, চার্জশিট দিলে পুলিশ কি করছে, ওই ম্যাজিস্ট্রেট কি করছে, ওই চার্জশিট আর ওনার কাছে জমা রাখা যে স্থগিত করছে যে ওই নালিশি কার্যক্রমে যে অনুসন্ধান বিচার কার্যক্রম করতেছিল, ঠিক এই পুলিশ রিপোর্ট আর ওই দুটো মিলে অনুসন্ধান বিচার কার্যক্রম পুনরায় চালু করলো। তিনি কি বলছে, এই পুলিশ অফিসার চার্জশিট দিয়েছে মিথ্যা, এটা এই লোকমান স্যার কোন অপরাধ করেনি, এই মর্মেই দিয়েছে, ঠিক আছে লোকমান স্যারের পুলিশের রিপোর্ট এবার জমা রাখো, এই আদালত তার অনুসন্ধান বিচার কার্যক্রম অব্যাহত রাখছে। ওই যে জমা রাখছিল, পুলিশ তো আছে না, পুলিশ হাতে ঝামেলা করছে, মালখাট টালা হয়ে গেছে, সন্দেহ পোষণ হতেই পারে আদালতের, আদালত তখন তার অনুসন্ধান বিচার কার্যক্রম অব্যাহত রাখবে। আজকে আর রিভিশন দেবো না, রিভিশন দিলে মেলা বড় হয়ে যান। আসসালামু আলাইকুম।